হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস বায়োলজি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আমাদের নর্মাল ক্লাসেস নিয়ে। শুক্রবারের যে ক্লাসটা আমরা করছিলাম WBC UHSC ক্লাস 12 এর জন্য ক্লাস নিয়ে চলে এসেছি। চ্যাপ্টারটা করছিলাম সেটা হচ্ছে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। চ্যাপ্টারটা আমাদের শেষ হয়নি, তো আজকে আমরা বাকি চ্যাপ্টারটা করব। যতটা পারবো আমরা চেষ্টা করব শেষ করার, যতটা পারবো অন্তত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো চলো চলে যাওয়া যাক আমাদের টপিকে। কিন্তু টপিকে যাওয়ার আগে স্টুডেন্টস মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তুলিস বায়োলজি। যদি ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। তো চলো ঝটপট করে চলে যাওয়া যাক আমাদের ক্লাসে। সো স্টুডেন্টস, আমরা যে টপিকটা দিয়ে আজকে ক্লাসটা স্টার্ট করব সেটা হচ্ছে যে নিউক্লিওজোম। আমরা কিন্তু অলরেডি আগের ক্লাসে স্ট্রাকচার অফ দ্য ইউক্যারিওটিক ক্রোমোজোম কিন্তু পড়ে ফেলেছি। তো আজকে আমরা যেটা স্টার্ট করব বা যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিওজোম। ঠিক আছে, এটা কি নিউক্লিওজোমটা কি বাবা? ইট ইজ দি স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য ইউক্যারিওটিক ক্রোমোজোম। ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটা ফিজিক্যাল স্ট্রাকচার আমরা মোরলেস জানি। তো এবারে কেমিক্যাল কম্পোজিশনটা তো যেতে হবে, দেখতে হবে তো যে ওটা কেমিক্যালি কীভাবে তৈরি হচ্ছে। তো বাবা নিউক্লিওজোম মেনলি তৈরি হচ্ছে দুটো জিনিস দিয়ে। এক হচ্ছে ডিএনএ, মানে মেনলি হচ্ছে নিউক্লিওটাইড মলিকিউল, পলিনিউক্লিওটাইড মলিকিউল। ঠিক আছে, তো এখানে নিউক্লিওটাইড মলিকিউলটাকে বাবা ডিএনএ। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে হিস্টোন প্রোটিন। ঠিক আছে, তো পলিনিউক্লিওটাইড মলিকিউল, তাহলে নিউক্লিওটাইড মলিকিউল যদি আমরা ধরে থাকি তাহলে নিউক্লিওটাইড মলিকিউল কী দিয়ে তৈরি হচ্ছে? আমরা জানি তিনটা জিনিস দিয়ে, সুগার, পেন্টোজ সুগার, তোমাদের ফসফেট গ্রুপ, আর একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। এই তিনটে জিনিস দিয়ে নিউক্লিওটাইড মলিকিউল তৈরি হচ্ছে। তো এরকম চেন অফ নিউক্লিওটাইড বসে কিন্তু ডিএনএ তৈরি হচ্ছে, একটা ডিএনএর এরকম লম্বা চেন তৈরি করছে। ঠিক আছে, এটাই কিন্তু পরবর্তীকালে আমরা এরকম দেখতে পাচ্ছি, এরকম ডিএনএর অ্যাকচুয়ালি স্ট্রাকচার নিচ্ছে। এটাই পরবর্তীকালে আরও সুপার কয়েলিং হবে বাবা, সুপার কয়েলিং হবে, মানে এক্সটেন্সিভ কয়েলিং হবে। ঠিক আছে, হয়ে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ক্রোমোজোমের এই স্ট্রাকচারটা পাচ্ছি, তাই তো? পাচ্ছি তো? তো যাই হোক, আমরা যেটা দেখছিলাম যে ভাই নিউক্লিওজোম কি? এই যে ডিএনএ যে তৈরি হচ্ছে, এই যে ডিএনএ যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে কি দিয়ে? আমার মাথা দিয়ে না, নিউক্লিওজোম দিয়ে তৈরি হচ্ছে। তো হোয়াট ইজ ইট? ইট ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম। ঠিক আছে, তো কিভাবে হচ্ছে এটা একটু দেখে নিই। এই নিউক্লিওজোম স্ট্রাকচারটা না দেখতে অনেকটা সেই পুঁথির মালার মতন। আমাদের সেই ছোটোবেলায় আমাদের মারা সেই পড়াতো, আমার তো পড়াতোই, মানে সেই 10 টাকা দিয়ে একটা সেই সাদা পুঁথির মালা মনে হয় মেলা থেকে কিনতো, এবং সেটাই হচ্ছে বিয়েবাড়ি, মেলা, সব পারপাসে ওটাকেই পরিয়ে দেওয়া হতো, যে কোনো ড্রেসের সাথে ওটাই পরানো হতো। আমাদের তো ছোটোবেলায় এত কিছু ছিল না, যাই হোক সেটা তো দুঃখের কাহিনী। তো এই রকম হচ্ছে গিয়ে পুঁথির মালার মতন দেখতে হয় বলে আমরা নাম দিয়েছি বিডস অন স্ট্রিং অ্যাপিয়ারেন্স। কি নাম দিয়েছি আমরা? বিডস অন স্ট্রিং অ্যাপিয়ারেন্স। এটা কিরকম দেখতে হচ্ছে? নিউক্লিওজোমটা এরকম গোল মতন দেখতে হচ্ছে, রাইট? ইট ইজ ফর্মিং একটা সার্কিউলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তো এই নিউক্লিওজোম কোর আমি এটা বললাম দুটো জিনিসে তৈরি, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন। ভাই ডিএনএ কি? ডিএনএ ইজ আ নেগেটিভলি চার্জড পার্টিকেল, আর হিস্টোন প্রোটিন হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল। তো এবার আমরা দেখে নেব যে নিউক্লিওজোম স্ট্রাকচারটা তৈরি হচ্ছে কিভাবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে নিউক্লিওজোম কোর। ঠিক আছে, এটার চারিপাশে না, মানে এটা কীরকম থাকে, এরকমভাবে আর কি ডিএনএটা এরকমভাবে ওকে পেঁচিয়ে নিয়ে এরকমভাবে থাকছে। ঠিক আছে, এই হচ্ছে কি ব্যাপার, এই হচ্ছে ডিএনএটা। ঠিক আছে, আর এইটা হচ্ছে গোলটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে নিউক্লিওজোম কোর। ঠিক আছে, নিউক্লিওজোম কোরে কি রয়েছে বাবা? 4টে মেন প্রোটিন রয়েছে। ঠিক আছে, 4টে মেন প্রোটিন রয়েছে, যেটাকে আমরা বলি হিস্টোন অক্টামার। হিস্টোন অক্টামার, অক্টামার মানে 8খানা, মানে এরকম হচ্ছে ব্যাপারটা। 4টে প্রোটিন আছে, কি কি? H2A, H2B, এটার তলাতে আছে H3,
H4, তো এটা আমি তো একটা 2D ফিগার রাখলাম, সিমিলারলি কিন্তু পেছনেও রয়েছে 3D যদি আমরা ইমাজিন করি, এটা মানে এই প্রত্যেকটার কিন্তু দুটো কপি করে রয়েছে, মানে 2 কপি অফ H2A, H2B, H3, H4, মানে 8খানা হয়ে গেল। তাহলে হিস্টোন অক্টামার, তাহলে এইটা কিন্তু সেই হিস্টোন অক্টামার, এই হিস্টোন অক্টামারের চারিপাশ দিয়ে রয়েছে বাবা ডিএনএ, এবং এই ডিএনএটাকে আলটিমেটলি ধরে রেখেছে, দেখো এখানে একটা জয়েনিং একটা প্রোটিন রয়েছে, এই প্রোটিনটাকে আমরা নাম দিয়েছি H1 হিস্টোন প্রোটিন। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা আমরা 9খানা প্রোটিন পাচ্ছি, কিন্তু এই অক্টামারের মধ্যে কিন্তু H1 হিস্টোন আসবে না, কিন্তু বাইরে রয়েছে অক্টামারটা, কিন্তু এই গোলটা। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে টোটাল নিউক্লিওজোম কোরের একটা স্ট্রাকচার। ঠিক আছে, এরকম কোর কিন্তু এরকম জিনিসটা এরকম এরকম হচ্ছে, তো এই ডিএনএটা এভাবে ঘুরে গিয়ে এরকমভাবে যাচ্ছে, নেক্সট নিউক্লিওজোমের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, হয়ে আবার হচ্ছে। তাহলে এই যে স্ট্রেচ অফ ডিএনএটা যেটা দুটো নিউক্লিওজোম কোরকে অ্যাটাচ করে রেখেছে, এটাকে কিন্তু আমরা বলছি বাবা লিঙ্কার ডিএনএ। এবং এইটা কিন্তু এই এতটা যে স্ট্রাকচারটা আমি বললাম, এই স্ট্রাকচারটা মানে এটা কিন্তু একদমই নর্মালভাবে নেই, এটা কিন্তু এক্সেসিভ নিউক্লিয়ার ডাইজেশন হচ্ছে, হয়ে এক্সেসিভ অ্যামাউন্টে সুপার কয়েলিং হচ্ছে, হয়ে একটা সলিনয়েড স্ট্রাকচার তৈরি করছে, মানে একদম এরকম 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 একটা স্ট্রাকচার তৈরি করছে, যেটা পরবর্তীকালে গিয়ে কিন্তু আমাদেরকে সুপার কয়েলড ক্রোমোজোম স্ট্রাকচারটা দিচ্ছে। তাহলে বোঝাতে পারলাম যে ক্রোমোজোমের ইউনিট হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কিন্তু আমরা যেটা বলছি ডিএনএর অ্যাকচুয়ালি বলতে গেলে ইউনিট হচ্ছে গিয়ে নিউক্লিওজোম, উইচ ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম। কিভাবে একটা ইউক্যারিওটিক ক্রোমোজোম তৈরি হয়েছে, নিউক্লিওজোম কোর কি দিয়ে তৈরি হচ্ছে নিউক্লিওজোম কোর, 8খানা হিস্টোন প্রোটিন, হিস্টোন অক্টামার H2A, H2B, H3, H4, প্রত্যেকটা 2 কপি করে রয়েছে, এটা দিয়ে হিস্টোন অক্টামার তৈরি হচ্ছে। ওটা চারিদিকে দেখো ডিএনএটা একটু লুপ করে রয়েছে, এবং এই ডিএনএটাকে জয়েন করছে কিন্তু আরেকটা হিস্টোন প্রোটিন, যেটাকে H1 হিস্টোন বলছি। এইটা দিয়ে আমাদের একটা নিউক্লিওজোম কোর তৈরি হলো। এরকম করে কিন্তু অনেকগুলো নিউক্লিওজোম কোর রয়েছে, আর প্রত্যেকটা নিউক্লিওজোম কোর কিন্তু ইজ অ্যাটাচড বাই আ স্ট্র্যান্ড অফ ডিএনএ, এটাকে আমরা বলছি লিঙ্কার ডিএনএ। তো এই দিয়ে কিন্তু এটা একটা সুপার এক্সেসিভ কয়েলিং একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা পরবর্তীকালে কিন্তু আমাদেরকে আরও এক্সেসিভ কয়েলিং করে তৈরি করে দিচ্ছে ক্রোমোজোম। তাহলে এই হচ্ছে গিয়ে টোটাল স্ট্রাকচারটা। ঢুকেছে মাথায়? যদি ঢুকে থাকে তাহলে কিন্তু ভিডিওটা লাইক করে দাও ঝটপট। নেক্সট যে টপিকটা দেখবো আমরা, সেটা হচ্ছে পলিটিন ক্রোমোজোম এবং ল্যাম্ব্রাস ক্রোমোজোম। খুব একটা ইম্পর্টেন্ট টপিক নয়, কিন্তু বাই চান্স কোয়েশ্চেন চলে আসতে পারে, তো একটু দেখে নিই। এমসিকিউ বেস যেহেতু, জন্য আরও আসতে পারে। পলিটিন ক্রোমোজোম আমরা নর্মালি কি দেখেছিলাম, যে আমাদের নর্মাল ক্রোমোজোম কীরকম হচ্ছে এইরকম, রাইট? পলিটিন কথাটার মানেই হচ্ছে মেনি। ঠিক আছে, মেনি মানে অনেক, এখানে যেন আমরা দেখতে পাচ্ছি 2খানা ক্রোমাটিডস, কিন্তু তোমরা ছবিতে দেখো এখানে কিন্তু মোর দ্যান 2 আর্মস রয়েছে, 4-5টা আর্মস থাকছে, 5টা আর্মস থাকছেই মোটামুটি, 4টে তো আমরাও নর্মালি আমাদের সেল ডিভিশনের সময় দেখতে পাচ্ছি আমাদের ক্রোমোজোমে, এটা 5খানা আর্মস রয়েছে দেখতে পাচ্ছি। তো এই কারণে নাম হচ্ছে পলিটিন ক্রোমোজোম। দিজ আর ওয়ান, মানে পলিটিন আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম কিন্তু জায়েন্ট ক্রোমোজোমের এক্সাম্পলে পড়ে। ঠিক আছে, এবং এই পলিটিন ক্রোমোজোম আমরা কোথায় পাই, কোয়েশ্চেন এখান থেকে আসবে, ড্রসোফিলার স্যালাইভারি গ্ল্যান্ডে পাচ্ছি। ঠিক আছে, তো এই ক্রোমোজোমগুলোর একটা খাসিয়াত বলতে পারো, বা একটা ইউনিক ফিচার বলতে পারো, সেটা হচ্ছে যে এদের মধ্যে না, এই ক্রোমোজোমগুলোর মধ্যে অনেক জিনস রয়েছে। সো এরা কিন্তু অনেক রকমের কাজকে এরা একসাথে, একটাই ক্রোমোজোম একসঙ্গে এক্সপ্রেস করতে পারছে আর কি, অনেকগুলো কাজকে, অনেকগুলো জেনেটিক ফেনোটাইপিক এক্সপ্রেশনকে এরা এক্সপ্রেস করতে পারছে, বিকজ দে আর কন্টেনিং অনেকগুলো জিনস। ঠিক আছে, তো ছবিটা একটু ভালো করে দেখলে তোমরা দেখতে পারবে যে ভাই মানে ক্রোমোজোমগুলো দেখো অল্টারনেট ডার্ক আর লাইট ব্যান্ডস রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা অল্টারনেট ডার্ক অ্যান্ড লাইট ব্যান্ডস রয়েছে। তো এই রিজিয়নগুলোকে আমরা বলি ইন্টারব্যান্ডস। আচ্ছা, কিছু জায়গাতে পলিটিন ক্রোমোজোমের কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে একটু ফোলা সোয়েলিং একটা পোর্শন দেখা যাচ্ছে, ওটাকে আমরা বলি পাফ বা বালবিয়ানি রিংস। বালবিয়ানি হচ্ছে যিনি আর কি এটা দেখেছিলেন এই পাফটা। ঠিক আছে, তো ওনার নামে নামকরণ করা হয়েছে বালবিয়ানি রিংস। তো এই জায়গাটাতে কি হয় ম্যাম,
এই জায়গাটাতে হিউজ অ্যামাউন্ট অফ ডিএনএ রয়েছে, ডিএনএরা এখানে প্রচণ্ড রকমের অ্যাক্টিভ, তো হিউজ অ্যামাউন্ট অফ আরএনএ আর প্রোটিন সিনথেসাইজ হচ্ছে, তো ওই জন্য জায়গাটা ওরকমভাবে সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে এবং কনসপিকুয়াস, মানে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি জিনিসটা। তাহলে বোঝাতে পারলাম পলিটিন ক্রোমোজোমের এই যে পয়েন্টসগুলো বললাম, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্সেস হাই। নেক্সট হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোম। ল্যাম্ব্রাস ক্রোমোজোম আমরা দেখতে পাই জাইগোটে বা অ্যামফিবিয়ানের উসাইটসে, ঠিক আছে, এই সবে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি। দেখো নর্মালি ছবিটা, নর্মাল ক্রোমোজোম কীরকম হচ্ছে আর ছবিতে আমরা কীরকম দেখতে পাচ্ছি যে ভাই এটার প্রচুর ল্যাটারাল লুপস রয়েছে, তাই না? ল্যাটারাল লুপস কেন? এখানে প্রচুর অ্যামাউন্ট অফ ডিএনএ রয়েছে, যত বেশি ডিএনএ তত বেশি প্রোটিন সিনথেসিস। এই ল্যাটারাল ডিএনএ লুপসগুলো অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিসে কিন্তু প্রচণ্ড রকমের কাজে লাগে। তো এই ল্যাম্ব্রাস আর পলিটিন ক্রোমোজোম থেকে কিন্তু এইটুকু পড়লেই কিন্তু তোমাদের যথেষ্ট পরীক্ষার জন্য। আচ্ছা, একটা টপিক আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ক্রোমোজোমের সময় যখন পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে বার বডি। ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, কোয়েশ্চেন চলে আসতে পারে এখান থেকে, শর্ট কোয়েশ্চেন। বার বডি কি? জেনারেলি আমাদের কাছে যে কটা এক্স ক্রোমোজোম থাকে, যদি একের বেশি এক্স ক্রোমোজোম থাকে, তাহলে যে এক্সট্রা যে এক্স ক্রোমোজোমটা রয়েছে, ঠিক আছে, সেটা কি হবে, মানে একটা যে এক্সট্রা যে এক্স ক্রোমোজোম রয়েছে, যেমন ইন কেস অফ ফিমেলস এক্স এক্স, তো বাবা একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভেটেড, আর একটা এক্স ক্রোমোজোম কি হচ্ছে বাবা, ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকবে, ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। তো এই ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোমকেই কিন্তু আমরা বলছি বার বডি, ঠিক আছে, আফটার দ্য নেম অফ দ্য ডিসকভারার, ঠিক আছে। তো এই ইনঅ্যাক্টিভেটেড বা এক্সট্রা এক্স ক্রোমোজোমটাকেই কিন্তু আমরা বলছি বার বডি। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন এরকমভাবে ফট করে চলে আসে যে মেলসের ক্ষেত্রে বার বডি কত হবে, ভাই মেলসে কি আছে, এক্স আর ওয়াই রয়েছে, তো ভাই একখানাই এক্স ক্রোমোজোম রয়েছে, এটাকে যদি ইনঅ্যাক্টিভেট করে দিতে তাহলে তো গল্প হয়ে যাবে, তাহলে হবে না, কোনো বার বডির সংখ্যা হবে 0 মেলসের ক্ষেত্রে। ফিমেলসের ক্ষেত্রে বার বডির সংখ্যা কত হবে বাবা, 1, কারণ কি একটা আছে, একটাকে অ্যাক্টিভেট রাখবো আর একটা ইনঅ্যাক্টিভেট হয়ে গেলে আমার কোনো যায় আসে না। ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে কীরকম বার বডির সংখ্যা, ঠিক আছে, নাম্বার অফ বার বডি ইন কেস অফ ক্লাইনফেল্টার সিনড্রোম এক্স এক্স ওয়াই, ভাই দুখানা এক্স রয়েছে, তো একটা অ্যাক্টিভেটেড থাকছে আর একটা যদি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় আমার কোনো সমস্যা নেই, তো বার বডির সংখ্যা 1। তো এই রকম ধরনের কিন্তু কোয়েশ্চেন আসে, তো এই টপিকগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তো স্টুডেন্টস দেখো, আমরা আমাদের নেক্সট টপিক হচ্ছে লিঙ্কেজ, লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার, ঠিক আছে। তো ক্রসিং ওভার ব্যাপারটা আমরা জানি। আচ্ছা, লিঙ্কেজটা পড়ার আগে একটুখানি ক্রসিং ওভারটা বলে দিই। আমরা অলরেডি জানি হোয়াট ইজ ক্রসিং ওভার, তবু একবার বলে দিচ্ছি কি হচ্ছে। হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোমস যেটা থাকছে, হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম, ঠিক আছে, এরা কি হয়, এরা দে এক্সচেঞ্জ আ পার্ট অফ দেয়ার জেনেটিক সেগমেন্ট, জেনেটিক সেগমেন্টসের এক্সচেঞ্জ ঘটে, ঠিক আছে। and it forms a egg shaped structure, তাই তো একটা egg shaped structure তৈরি হচ্ছে। এই egg shaped স্ট্রাকচারটাকে বাবা আমরা বলি সরি কায়াজমা। এই egg shaped যে স্ট্রাকচারটা তৈরি হলো না, এতে কি হচ্ছে বাবা, জেনেটিক্যাল সেগমেন্টস কিন্তু এটা ওর ঘরে যাচ্ছে, ওরটা তার ঘরে যাচ্ছে। তো এবারে নেক্সট যেটা হচ্ছে, দেখো জেনেটিক্যাল সেগমেন্টস মিক্স অ্যান্ড ম্যাচ হলো কি না, তাহলে এই যে ক্রসিং ওভার, দিস প্রসেস ইজ কল্ড, দিস ফেনোমেনা ইজ কল্ড ক্রসিং ওভার। এবং এই ক্রসিং ওভারটা করার সময় কি হলো, আমরা দেখলাম যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম একে অপরকে ওভারল্যাপ করলো বা একটা এগ শেপ স্ট্রাকচার তৈরি করলো, যেটাকে আমরা বলছি কায়াজমা। যার ফলে কি হলো বাবা, জেনেটিক্যাল সেগমেন্টস কিন্তু এক্সচেঞ্জ হলো, এরটা তার ঘরে গেল, তারটা এর কাছে আসলো। তাহলে এই যে এক্সচেঞ্জ অফ জেনেটিক্যাল সেগমেন্টস, এটাকেই আমরা বলছি ক্রসিং ওভার। এর ফলে যে ক্রোমোজোমটা যেটা তৈরি হলো না, এর ফলে যে ক্রোমোজোমটা তৈরি হলো সেটাকে কিন্তু আমরা বলি বাবা রিকম্বিনেন্ট ক্রোমোজোম। ভাই রিকম্বিনেশন হলো তো,
তো এর ফলে যে ক্রোমোজোমটা তৈরি হলো এটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ক্রোমোজোম। তাহলে ক্রসিং ওভার আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, ক্লাস 10-এও আমরা দেখেছি, তো এটা আমরা জানি, তাই এটা নিয়ে অত বেশি করছি না। এবার আমরা চলে যাবো অ্যাকচুয়ালি আমাদের নেক্সট টপিক, যেটা মেন পড়ছিলাম, দ্যাট ইজ লিঙ্কেজ। ধরো এই একটা ক্রোমোজোম, ঠিক আছে, এই ক্রোমোজোমটাতে হচ্ছে গিয়ে একের বেশি মোর দ্যান ওয়ান হচ্ছে গিয়ে জিন রয়েছে, ঠিক আছে, মোর দ্যান ওয়ান জিন রয়েছে। আচ্ছা এখানে করছে না, এই জায়গাটাতে করছে। ধরো এটা জিন এ, এটা জিন বি, ঠিক আছে। তাহলে এইটা যখন একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যাচ্ছে তখন কি হবে বাবা, এই দুটো জিন কিন্তু একসাথে ট্রান্সফার হবে এই জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে। তাহলে এই যে দ্য টেন্ডেন্সি অফ দ্য জিনস টু হুইচ আর প্রেজেন্ট অন এ সিঙ্গেল ক্রোমোজোম, ঠিক আছে, যেটা একটাই ক্রোমোজোমে রয়েছে, সো দ্য টেন্ডেন্সি অফ দ্য জিনস হুইচ আর প্রেজেন্ট ইন আ সিঙ্গেল ক্রোমোজোম টু ট্রান্সমিটেড ইনটু দ্য নেক্সট জেনারেশন, মানে নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হচ্ছে, এই যে টেন্ডেন্সিটা জিনগুলোর যেটা একটাই ক্রোমোজোমে সিঙ্গেল ক্রোমোজোমে প্রেজেন্ট রয়েছে, সো দ্য জিনস হুইচ আর প্রেজেন্ট ইন আ পার্টিকুলার ক্রোমোজোম, a single chromosome, they have the tendency to transmit to the next generation, এটাকেই কিন্তু আমরা বলবো লিঙ্কেজ। তাহলে আমি বোঝাতে পারলাম লিঙ্কেজ কাকে বলছি, যে জিনগুলো যেগুলো একটা ক্রোমোজোমের মধ্যে, একটা পার্টিকুলার ক্রোমোজোমের মধ্যে রয়েছে, প্রেজেন্ট রয়েছে, তাদের একটা টেন্ডেন্সি থাকে যে এই জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে একসাথে পাস অন করব। এই টেন্ডেন্সিটাকেই কিন্তু, এই ফেনোমেনাটাকেই কিন্তু আমরা বলছি বাবা লিঙ্কেজ। তাহলে এটা কি মাথায় ঢুকলো? যদি মাথায় ঢুকে থাকে তাহলে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না। তো এবারে নেক্সট যে জিনিসটা দেখবো, লিঙ্কেজের বাবা দুটো টাইপস হচ্ছে, কি কি? একটা হচ্ছে কমপ্লিট লিঙ্কেজ, আর একটা হচ্ছে বাবা ইনকমপ্লিট লিঙ্কেজ। তো কমপ্লিট আর ইনকমপ্লিট লিঙ্কেজ বলতে গেলে কি বুঝি, কি বুঝি? ধরো এই একটা ক্রোমোজোম, এখানে এ বি, এদের মধ্যে এই দুটো জিনের মধ্যে ডিসটেন্স কম, মানে এটা কি, এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডস ফর এভার, বিএফএফ বলে, তাই তো, BFF, best friends forever. So when they will pass on to the next generation, they will have the tendency to pass on entirely. ওরা যখন নেক্সট জেনারেশনে পাস অন করবে এই জিনগুলোর মধ্যে কিন্তু দূরত্ব আসবে না, ডিসটেন্স আসবে না, they will transmit একসাথে, একসাথে ট্রান্সমিট হবে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে। কেন? কারণ কি এদের মাঝখানে ডিসটেন্স অনেক কম, ঠিক আছে, কারণ কি এটা বিএফএফ, বেস্ট ফ্রেন্ডস ফর এভার, তাই জন্য এদের মাঝখানে ডিসটেন্স অনেক কম। এই জন্য ওরা যখন একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হলো, ওরা কিন্তু পুরোটাই ট্রান্সমিট হয়ে গেল, পুরো গ্রুপটাই, পুরো গোটা জিনটাই, দুখানা জিনই কিন্তু ট্রান্সমিট হলো। এই রকম ধরনের লিঙ্কেজকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে কমপ্লিট লিঙ্কেজ, পুরোটা ট্রান্সফার হলো, কমপ্লিট লিঙ্কেজ। এইবারে যেটা সেকেন্ড টাইপ, দ্যাট ইজ ইনকমপ্লিট লিঙ্কেজ, এখানে কি বলছে বাবা, এইখানে লিঙ্কড যে জিনগুলো তাদের মাঝখানে ডিসটেন্স কিন্তু অনেকটাই, দেখতেই পাচ্ছ ডিসটেন্স আসছে, ডিসটেন্স আসছে মানে বন্ধুত্বে ফাটল ধরে গেছে, বন্ধুত্বে ফাটল ধরে গেছে মানে নেক্সট ক্লাসে আর একসাথে থাকবে না। তাহলে এবারে দেখো নেক্সট জেনারেশনে পুরোটা পাস অন হলো না, যে কোনো একজন পাস অন হলো হয়তো। কেন? কারণ কি বাবা, যত বেশি ডিসটেন্স তত বেশি চান্সেস কি ক্রসিং ওভার হয়ে যাওয়া, দুম করে ক্রসিং ওভার হয়ে যাবে। যদি যেই দুম করে ক্রসিং ওভার হয়ে গেল তাহলে তো আর সেই ক্রোমোজোমটা এক্স্যাক্ট থাকলো না, সেই হয়ে গেল কি রিকম্বিনেন্ট ক্রোমোজোম। যদি সেই রিকম্বিনেন্ট ক্রোমোজোম হয়েই যায় তাহলে তো আর জিনটা তো এক্স্যাক্ট জিনটা তো এক জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে কপি ডাউন হবে না, যাবে না। তাহলে বোঝাতে পারলাম একটা গেল, একটা গেল না। কেন? কারণ কি তার ওখানে তো রিকম্বিনেশন ঘটে গেছে। তাহলে এটাকেই আমরা বলছি যেখানে ফাটল ধরে গেল বন্ধুত্বে, এটাকেই আমরা বলছি ইনকমপ্লিট লিঙ্কেজ। একজন গেল আরেকজন থেকে গেল, কারণ আরেকজনের ওখানে তো রিকম্বিনেশন ঘটে গেছে, ওর আরেক বন্ধু চলে এসছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে ইনকমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট আর ইনকমপ্লিট লিঙ্কেজের মানে ব্যাপারটা মাথায় ঢুকেছে তো? ভেরি গুড। কয়েকটা জিনিস একটু বলে দিই। লিঙ্কেজের ওপর অ্যাকচুয়ালি অবজার্ভ করেছিলেন আর কি টিএইচ মর্গান,
ঠিক আছে, মর্গান বাবু হচ্ছে গিয়ে অবজার্ভ করেছিলেন। কোন কিসের উপর কাজ হয়েছিল বাবা? ড্রসোফিলার উপর, ফ্রুট ফ্লাই যেটাকে আমরা বলি, ঠিক আছে, ফ্রুট ফ্লাই এর ওপর কিন্তু কাজ হয়েছিল। এবং ড্রসোফিলা কিন্তু একটা ভীষণই ইম্পর্টেন্ট একটা অর্গানিজম ইন কেস অফ জেনেটিক্স। জেনেটিক্সে কিন্তু ড্রসোফিলার ওপর প্রচুর কাজ হয়েছে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফ্রুট ফ্লাই আশা করছি তোমরা জানো, দেখবে ওই যে ধরো মানে কোনো রকম কোনো কিছু খাবার দাবার স্পেসিফিক্যালি কোনো ফল টল যদি কেটে কুটে এমনি টেবিলের ওপর রেখে দাও, দেখবে এরকম ছোট ছোট কালো কালো পোকাগুলো এসে ওটার চারিদিকে বসে থাকে বা ওটার চারিদিকে ঘুরতে থাকে, ওইগুলো হচ্ছে ফ্রুট ফ্লাই বা ড্রসোফিলা। ঠিক আছে, তো ড্রসোফিলার ওপর হচ্ছে ফার্স্ট এই লিঙ্কেজের কাজ হয় এবং করেন হচ্ছে টি.এইচ মর্গান। ঠিক আছে, তো ড্রসোফিলাকে কেন চুজ করা হয়েছিল? প্রথম কথা হচ্ছে যে ইজিলি অ্যাভেলেবেল, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে যে মেল ফিমেল খুব সুন্দর করে বাইরে থেকে ডিস্টিংগুইশ করা যায়, ঠিক আছে, থার্ড হচ্ছে বাবা এদের লাইফ স্প্যান কম। তো এই কয়েকটা কারণের জন্য আর কি ড্রসোফিলাকে চুজ করা হয়। তাহলে এত অবধি কি ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কি বাবা? রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি মানে কি? কতবার রিকম্বিনেশন হচ্ছে। দেখো, একটা জিন একটা ক্রোমোজোমে যদি জিনস গুলো যদি কাছাকাছি থাকে তার মানে কি ওদের মধ্যে ডিস্টেন্স কম। তাহলে ডিস্টেন্স যদি কম হয়ে থাকে তাহলে রিকম্বিনেশন হওয়ার চান্সেস কিন্তু কম। ঠিক আছে, তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কমে গেল। ঠিক আছে, যদি ডিস্টেন্স বেড়ে যায়, এই দেখো ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে রিকম্বিনেশন হওয়ার চান্সেস কিন্তু বেড়ে গেল। তাহলে ডিস্টেন্স বাড়লে রিকম্বিনেশনের চান্সেস বাড়বে, ডিস্টেন্স কমলে রিকম্বিনেশনের কিন্তু রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কিন্তু অ্যাকচুয়ালি কমতে থাকবে। ঠিক আছে, দেখো আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে চান্স অফ ক্রসিং ওভার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে যে বলছে চান্স অফ ক্রসিং ওভার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লিঙ্কেজ। ম্যাম এটা কি করে খায় না মাথায় দেয়, বোঝাচ্ছি। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কি? যতবার রিকম্বিনেশন হতে পারে, স্বাভাবিক, যত দূরে থাকবে জিনগুলো তত রিকম্বিনেশন হওয়ার চান্সেস বেশি, যত কাছাকাছি থাকবে জিনস তত রিকম্বিনেশন হওয়ার চান্সেস কম। মানে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বাড়বে যদি আমার জিনসগুলো দূরে দূরে থাকে, কমবে যদি কাছে কাছে থাকে জিনসগুলো, খুব স্বাভাবিক বিষয়। তো ওটাকে আমরা বলছি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। তো ভাই যত বেশি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বাড়বে, ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে দ্যাট যত বেশি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বাড়বে ক্রসিং ওভারের চান্সেস বাড়বে কি বাড়বে না? তো ভাই এটা হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেকেন্ড পয়েন্ট, লিঙ্কেজের সাথে বলছে চান্স অফ ক্রসিং ওভার ইনভার্সলি প্রপোর্শনাল। ভাই লিঙ্কেজের সাথে লিঙ্কড জিনস গুলো যদি দূরে থাকে, যদি জিনস গুলো যদি দূরে থাকে তাহলে ক্রসিং ওভারের চান্সেস বাড়বে। হ্যাঁ ম্যাম বাড়বে। যদি লিঙ্কেজের মানে জিনস গুলো যে লিঙ্ক জিন গুলো যদি কাছাকাছি থাকে ক্রসিং ওভারের চান্সেস কমবে। হ্যাঁ ম্যাম কমবে, ডেফিনেটলি কমবে। এটাই এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। তাহলে এই দুটো জিনিস কি মাথায় ঢুকেছে? কত ইজি ব্যাপার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে, তাহলে এটা মাথায় রেখে দেবে স্টুডেন্টস। এবারে আমরা নেক্সট টপিক দেখবো হচ্ছে গিয়ে সেক্স ডিটারমিনেশন। তো সেক্স ডিটারমিনেশন তোমাদের বইতে অনুযায়ী যেটা রয়েছে সেটা হচ্ছে হিউম্যান, হানিবি, গ্রাসহপার, বার্ডস। তো এই চারটে আমরা দেখে নিই। হিউম্যান সেক্স ডিটারমিনেশনটা আমরা ছোটবেলা থেকে করছি, তো ওটা খুব একটা হাতি ঘোড়া ব্যাং হওয়ার কথা নয় তোমাদের ক্ষেত্রে। সেক্স ডিটারমিনেশন মানে কি? উই আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য অর্গানিজম। তো হিউম্যানের ক্ষেত্রে মেল ফিমেল, রাইট? মেলের কাছে কটা কি রয়েছে? 44 অটোজোম প্লাস XY, তাই তো। ফিমেলের ক্ষেত্রে কি রয়েছে বাবা? 44 অটোজোম প্লাস XX, রাইট? এবারে কি হবে? এখান থেকে গ্যামেট তৈরি হবে। গ্যামেট মেলের ক্ষেত্রে আমাদের এখানে হিউম্যানসের ক্ষেত্রে মেলস আর হেটেরোগ্যামেটিক আর ফিমেলস আর হোমোগ্যামেটিক। তো দু ধরনের গ্যামেট তৈরি হবে বাবা। কি কি? 22 অটোজোম প্লাস X, এটা একটা গ্যামেট। আর একটা কি হচ্ছে 22 অটোজোম প্লাস Y, এটা একটা গ্যামেট। কিন্তু ফিমেলের ক্ষেত্রে আমি কি বললাম? এটা তো হোমোগ্যামেটিক, একই ধরনের গ্যামেট তৈরি করবে। 22 অটোজোম প্লাস X, এই একই ধরনের গ্যামেট তৈরি করলো, সুতরাং আলাদা কিছু নয়, হোমোগ্যামেটিকই।
তো যদি এই এক্স কন্টেনিং ওভামটা যদি এক্স কন্টেনিং স্পার্মের সাথে ফিউজ হয় তাহলে আমি পাবো হচ্ছে 44 অটোজোম প্লাস এক্স এক্স, মানে আমার হবে হচ্ছে ডটার। কিন্তু যদি এক্স কন্টেনিং ওভামটা সামহাও এই ওয়াই কন্টেনিং স্পার্মের সাথে ফিউজ হয়ে যায় তাহলে আমি পাবো 44 অটোজোম প্লাস এক্স ওয়াই, মানে আমার হয়ে গেল ছেলে, সান। তাহলে বোঝাতে পারলাম কি হচ্ছে ব্যাপারটা? এটা আমরা ক্লাস 10এও করেছি, আবারও করলাম। এক্স কন্টেনিং ওভাম যদি এক্স কন্টেনিং স্পার্মের সাথে ফিউজ হয় দেন উই উইল গেট আ ডটার, কিন্তু যদি এক্স কন্টেনিং ওভাম ওয়াই কন্টেনিং স্পার্মের সাথে ফিউজ হয় তাহলে উই উইল গেট আ সান। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন কেস অফ বার্ডস। আমরা হিউম্যানের ক্ষেত্রে কি দেখলাম যে মেলস আর হেটেরোগ্যামেটিক, ফিমেলস আর হোমোগ্যামেটিক, কিন্তু এই বার্ডসের ক্ষেত্রে কিন্তু উল্টো হবে। বার্ডের ক্ষেত্রে মেলস হচ্ছে গিয়ে হোমোগ্যামেটিক আর ফিমেল হচ্ছে কি বাবা হেটেরোগ্যামেটিক। তাহলে মেল কি জেড জেড, ফিমেল হচ্ছে জেড ডাব্লিউ। তো বাবা এ এক ধরনেরই গ্যামেট তৈরি করছে জেড, কিন্তু এ দু ধরনের গ্যামেট তৈরি করছে জেড আর ডাব্লিউ। তাহলে এইবারে যদি এই জেডটা এই জেড গ্যামেটের সাথে ফিউজ হলো তাহলে আমি যে বার্ডটা পাচ্ছি দ্যাট ইজ মেল বার্ড। কিন্তু যদি এই জেডটা সামহাও এই ডাব্লিউর সাথে যদি ফিউজ করলো তাহলে আমরা পাচ্ছি কিন্তু ফিমেল বার্ড। তাহলে বোঝাতে পারলাম কি হচ্ছে? বার্ডের ক্ষেত্রে কিন্তু ফিমেল হচ্ছে গিয়ে হেটেরোগ্যামেটিক আর মেল হচ্ছে হোমোগ্যামেটিক। তো যদি জেড গ্যামেট অফ দ্য মেল fuses with the z gamete of the female তাহলে আমি তো মেল বার্ডই পেলাম। কিন্তু সামহাও যদি z containing গ্যামেটটা w containing ফিমেল গ্যামেটের সাথে ফিউজ হয় তাহলে কিন্তু আমরা পেতে চলেছি ফিমেল বার্ড। তাহলে এইখানেও কিন্তু আমরা এইভাবে সেক্স ডিটারমিনেশন করলাম। নেক্সট আমরা দেখব গ্রাসহপার। তো নেক্সট এবার আমরা দেখছি হচ্ছে গ্রাসহপার। গ্রাসহপারের ফিমেল আর মেল। তো বাবা এদের হয় 22 অটোজোম, ফিমেলদের ক্ষেত্রে 22 অটোজোম প্লাস এক্স এক্স, আর মেলদের ক্ষেত্রে কি বাবা 22 অটোজোম প্লাস এক্স ও। ঠিক আছে? তাহলে এবার যদি গ্যামেট তৈরি হয় এরা তো অবভিয়াসলি হোমোগ্যামেটিক, তাহলে কিরকম হচ্ছে 11 অটোজোম প্লাস 11 অটোজোম প্লাস এক্স, এটা হচ্ছে কি গ্যামেট তৈরি হলো। এইখানে যদি গ্যামেট তৈরি হয় তাহলে এটা দু রকম হচ্ছে, একটা হচ্ছে 11 অটোজোম প্লাস এক্স, আরেকটা কি হচ্ছে 11 অটোজোম প্লাস ও, মানে এটা নাল ক্রোমোজোম বলতে পারি ও। ঠিক আছে? এইবারে যদি এক্স কন্টেনিং ফিমেল গ্যামেট যদি এক্স কন্টেনিং মেল গ্যামেটের সাথে ফিউজ করলো তাহলে তো আমি পেয়ে যাচ্ছি একটা ফিমেল গ্রাসহপার, মানে 22 অটোজোম প্লাস এক্স এক্স, এটাতে আমি পেয়ে গেলাম একটা ফিমেল গ্রাসহপার। কিন্তু যদি এক্স কন্টেনিং গ্যামেটটা যদি বাই চান্স এই ও কন্টেনিং মেল গ্যামেটের সাথে ফিউজ করে তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি একটা মেল গ্রাসহপার, মেল। তাহলে বোঝা গেল কিভাবে আমরা গ্রাসহপারের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন করছি। লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হানিবির ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন। এটাকে কিন্তু আমরা পার্থেনোজেনেসিসও বলে থাকি। পার্থেনোজেনেসিস, জেনেসিস মানে ফরমেশন, পার্থেনো মানে ভার্জিন, মানে এখানে ফার্টিলাইজেশন হচ্ছে না। কি হচ্ছে একটু ডিটেলসটা দেখে নেবো আমরা। তো দেখো আমরা হানিবির ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন দেখছি, যেটা আমি বললাম পার্থেনোজেনেসিস বলে। পার্থেনো কথাটার মানে হচ্ছে ভার্জিন, আর জেনেসিস মানে হচ্ছে ফরমেশন, মানে ফরমেশন অফ দ্য স্প্রিং উইদাউট ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হচ্ছে না। তো কিভাবে হচ্ছে বাবা? দেখো কুইন বি রিপ্রোডাকশন করছে ড্রোনের সাথে, ড্রোন হচ্ছে মেল। কুইন বি প্লয়েডি ডিপ্লয়েড, মানে 32 ক্রোমোজোমস রয়েছে। কিন্তু ড্রোন কিন্তু বাবা ডিপ্লয়েড নয়, ড্রোন হচ্ছে হ্যাপ্লয়েড, ড্রোনের কাছে রয়েছেই 16খানা ক্রোমোজোম। ড্রোন বাবা হ্যাপ্লয়েড, ড্রোন প্রথম থেকেই হ্যাপ্লয়েড। ঠিক আছে? কিন্তু কুইন বি তো বাবা ডিপ্লয়েড। তাহলে এই কুইন বি কি করলো বাবা? মিওসিস ঘটালো, ঘটিয়ে কি করলো?
গ্যামেট তৈরি করলো, গ্যামেট তৈরি করলো। ইচ গ্যামেট কন্টেনিং 16 ক্রোমোসোমস, ঠিক আছে। কিন্তু এই ড্রোন যদি মিওসিস করে তাহলে 16 থেকে তো 8 হয়ে যাবে, আনস্টেবল একটা ক্রোমোসোম নাম্বার হবে। সেই জন্য ড্রোন কিন্তু কোনো রকম কোনো মিওসিস ঘটালো না, সে ঘটালো মাইটোসিস, এবং সেও গ্যামেট তৈরি করলো, সেটাও কিন্তু কন্টেনিং 16 ক্রোমোসোম। এইবারে এই 16 ক্রোমোসোম ওয়ালা গ্যামেট যদি এই ড্রোনের গ্যামেটের সাথে ফিউজ করে তাহলে তো আমরা পেয়ে গেলাম 32, ঠিক আছে। আমি পেয়ে গেলাম 32। তো 32 ওয়ালা ক্রোমোসোম ওয়ালাটা আমার ফিমেল বি হবে। এইবারে এই 16টা কিন্তু কোনো রকম কোনো ফার্টিলাইজেশনই করলো না, এ আনফার্টিলাইজডই থেকে গেল, এ আনফার্টিলাইজডই থেকে যাচ্ছে। কারণ কি ভাই, আর তো কিছু নেই গ্যামেট, কে ফার্টিলাইজ করবে? আমি। এ আনফার্টিলাইজডই থেকে গেল, আনফার্টিলাইজড এগ। তাহলে আনফার্টিলাইজড এগটাই পরবর্তীকালে কি তৈরি করলো বাবা? ড্রোন, দ্যাট ইজ দি মেল। বোঝাতে পারলাম? তো কি বলো, কুইন বি ডিপ্লয়েড ছিল, ড্রোন অলরেডি অ্যাপ্লয়েডই ছিল। কুইন বি কি করলো? মিওসিস ঘটালো, ঘটিয়ে গ্যামেট তৈরি করলো। কুইন বি থেকে পাওয়া গ্যামেটটা ড্রোনের গ্যামেটের সাথে ফিউজ করে তৈরি করলো ফিমেল। ড্রোন কিন্তু কোনো রকম কোনো মিওসিস ঘটাবে না, কারণ কি যদি ড্রোন মিওসিস করে তাহলে ও তো অলরেডি হ্যাপ্লয়েড, ওর গ্যামেট আরো রিডিউস হয়ে যাবে, যেটা আনস্টেবল হয়ে যাবে। তো ওই কারণে ড্রোন কিন্তু কোনো রকম কোনো মিওসিস ঘটালো না, ও সিম্পল মাইটোসিস করলো, করে যে গ্যামেটটা করলো সেই গ্যামেটটা ফিমেল গ্যামেটের সাথে ফিউজ হয়ে ফিমেল বি তৈরি করলো। এবং কুইন বির আরেকটা যে গ্যামেট ছিল, আরো যে গ্যামেট ছিল, সে কি করলো? সে তো আর কেউ তো নেই ফিউজ হওয়ার মতন, তাহলে ও কি করলো? ও আনফার্টিলাইজডই থেকে গেল, আনফার্টিলাইজড এগই পরবর্তীকালে কি তৈরি করলো? ড্রোন তৈরি করলো, দ্যাট ইজ দি মেল। তাহলে আনফার্টিলাইজড এগ থেকে মেল বি তৈরি হবে, আর ফার্টিলাইজড এগ থেকে ফিমেল বি তৈরি হবে। এবং এই ফিমেল বিটা পরবর্তীকালে আইদার কুইন হবে বা ওয়ার্কার হবে। এবং এইটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে যে কুইন হবে না ওয়ার্কার হবে, এই টোটাল জিনিসটাই ডিপেন্ড করছে কিন্তু খাবারের ওপর, কি খাবার দিচ্ছি। কুইনকে আমরা একটা স্পেশাল খাবার দিই, কি নাম? রয়্যাল জেলি। এই খাবারটা দিলে রিপ্রোডাক্টিভ অর্গানস ডেভেলপ হবে, ঠিক আছে। কিন্তু ওয়ার্কারকে তো আমরা ওই খাবার দিচ্ছি না, আমরা দিচ্ছি ওয়ার্কারকে পোলেন ব্রেড, ঠিক আছে। তো ওয়ার্কার যদি আমি করাতে চাই তাহলে আমি ওকে কি দেব? পোলেন ব্রেড। যদি আমি কুইন করাতে চাই তাহলে আমি দেবো রয়্যাল জেলি। তাহলে কি বোঝা গেল যে কিভাবে সেক্স ডিটারমিনেশন ইন হানি বি হচ্ছে? এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। দেখো, এটার সাথে সাথে কিন্তু আমরা আমাদের ক্লাসটাকে শেষ করলাম, আজকের মতন এখানেই সমাপ্ত হলো, ঠিক আছে। যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করো এবং ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সো টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল তুলিস বায়োলজি।